হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে 8:30টার কাছাকাছি। আমি জাস্ট এখন অফিস থেকে বাড়িতে আসলাম। আসার পথে একটুখানি বাজার করে এনেছি, দুটো জিনিস পরে দেখাচ্ছি। আর এইটা আজকে এসেছিল পার্সেল, সকালবেলা কল করেছিল, তো উনি বললো যে ডিসি থেকে রয়েছে, বাট কিসের পার্সেল বলতে পারছে না। এটা এত হেভি, তো আমি গেস করছিলাম কি আমার MBA এর বইগুলো আসছিল না। আমি কতবার বলেছি 15 দিন টাইম থাকে, 15 দিনের মধ্যে চলে আসে। তো আমি লাস্ট মান্থে অ্যাডমিশন নিয়েছি, আমি বললাম 1 মাস হতে গেলে যে এখনো বই আসছে না কেন। অনেকবার এ করেছি, এর আগে আমার আই কার্ড সমস্ত কিছু চলে এসছে, অ্যাডমিশন ফর্ম সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে পোস্টে, বাট বই আসছিল না। আর আমি না এই ল্যাপটপ দেখে পড়তে গেলে আমার চোখ পুরো ব্যথা হয়ে আসে, আমি পড়তে পারি না। তো তাও আমি 1 ঘন্টা করে বসছিলাম আর চোখ ব্যথা করছিলাম। বই যদি না আসে তাহলে যে বইগুলো ওখানে দেওয়া রয়েছে সাইটে, পুরোটাই তো অনলাইন, তো ওখান থেকে আমি প্রিন্ট আউট বার করে নেবো। তো আমি ভাবলাম ঠিক আছে আর কয়েকটা দিন ওয়েট করে যাই। অ্যান্ড ফাইনালি চলে এসেছি কি হেভি, এটা আনবক্সিং করব, তোমাদেরকে দেখাবো। আর আমি একটুখানি বললাম না বাজার করে এনেছি, তো বাজারের মধ্যে এনেছি হচ্ছে দুটো লেবু, 5 টাকা নিয়েছে, দুটো 5 টাকা নিয়েছে। আর এসে দেখলাম সকালবেলা আজকে আমি ভাত নিয়ে যাইনি, আমি শুধু সয়াবিন আলুর তরকারি নিয়ে গেছি। আর বাকিটা ভেবেছিলাম রাত্রে খাবো, কিন্তু দেখো এটাকে আর ফ্রিজে ঢোকাইনি, এখানেই রেখে গেছি। এটা কালকের বানানো, তো এটা নষ্ট হয়ে গেছে। আর এনেছি হচ্ছে চিকেন, ওটা ওখানে রয়েছে, ওটা একটু বাদে আমি ক্লিন করবো। বহুদিন বাদে চিকেন আনলাম, কারণ আমার প্রেশার একদম লো হয়ে গেছে, মানে 70 চলছে, বুঝতে পারছো? তো ডিম চিকেন এগুলো একটু মানে সবাই বলছে, বাড়ির লোকও বলছে একটু খাওয়া দাওয়া করা উচিত। ডাক্তারও বললো আপনি নন ভেজিটেরিয়ান, তো এখন দুম করে বন্ধ কেন করে দিয়েছেন? আমি একটু হাওয়া খেয়ে নিই, এটা খুব গরম লাগছে, খুব গরম। আজকে এত বিভৎস একটা বাজে গরম, রাস্তা থেকে আমি আসছি পুরো গরম হাওয়া দিচ্ছে। সারা দিনটাতে ক্যাফেটেরিয়াতে পর্যন্ত যেতে পারিনি, এত গরম লাগছিল অফিসে। আর আজকে ঘরে এসেও গরম লাগছে। চুল না আমার প্রচন্ড, যেহেতু অয়েলি, বাইরে থেকে ঘামে আসলে চুলের স্ক্যাল্পগুলো এত চিটচিট করে, আমার মাথা চুলকায়। ওই জন্য আমি শ্যাম্পু করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, পুজো করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9:20। আমার খিদে পেয়েছে, আমি কালকের জন্য খাবার বানাবো, প্লাস রাত্রে ডিনারও বানাবো। শুধু একটু ডাল রয়েছে, আর কিছু নেই। ভাত সমস্ত কিছুই বানাতে হবে যদি খাই, মানে বাড়িতে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, বাট আমাকে রান্নাটা করতে হবে। তো আমার এখন পাস্তা খেতে ইচ্ছা করছিল, কয়েকদিন ধরে পাস্তা বাড়িতে ছিল না, ওই জন্য পাস্তা অর্ডার করা হয়েছে। দেখতে 1 বক্স পাস্তা এসেছে, 1 বক্স মানে এর মধ্যে দুটোই পাস্তা রয়েছে। আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। রাত্রে ভেবেছি যে আমি পাস্তা স্যালাড খাবো, পাস্তা স্যালাড অনেকদিন বানানো হয়নি। আর এই যে পাস্তাগুলো আমি ইউজ করি, পাস্তাগুলো হেলদি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তোমার এরকম ডিসানোর পাস্তা, তো এইটা অর্ডার করেছি। এটা আমার সব থেকে ভালো লাগে বেশি খেতে, এগুলো দিয়ে স্যালাড আমি বানাবো। পাস্তাগুলোকে আমি এই কারণেই হেলদি বললাম, কারণ এটা 100% দুরুম উইথ সেমোলিনা পাস্তা। এর মধ্যে কোনো রকম কোনো ময়দা নেই, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ, সো ইটস ভেরি ভেরি হেলদি। ওকে, এবার হচ্ছে রেসিপি টাইম। চলো দেখে নিই এই পাস্তাটা বানানোর জন্য আমি কি নিচ্ছি। শসা রয়েছে, টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, গাজর, লেটুস। আর জানো তো আমার ভ্লগের বেস্ট পার্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে আমি যা কিছু বানাই আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি, সেটা নর্মাল ডাল ভাত হোক বা একটু অন্যরকম কিছু। আমার খুব ভালো লাগে যে আমি যখন যা বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। সো মাশরুমও এখানে আমি নিয়ে নিয়েছি, আর দেখো কি ভালো লাগছে দেখতে এইটা সাজানোর পর। ময়দার পাস্তা আমি পছন্দ করি না খেতে, ওই জন্য সবসময় যখন পাস্তা খাই আমি ডিসানোর 100% দুরুম উইথ সেমোলিনা পাস্তাটাই ইউজ করি। আর এখানে অলিভ অয়েলও লাগবে, তার জন্য আমি ডিসানোর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিয়েছি। এটা রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট, 0 কোলেস্টেরল আর ফ্লেভার অ্যারোমাটা খুব ভালো। প্লাস এটা হচ্ছে কোল্ড প্রেসড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা কিনা স্পেনে তৈরি হয়েছে। স্পেনের অলিভ অয়েল খুব ফেমাস, তোমরা জানো। তারাও এখানে সমস্ত সবজিপত্রগুলো কেটে নিই আর শসাটাকে পিল করে নিই। রেডি হয়ে গেলে আমি তারপর তোমাদেরকে আগের প্রসেস দেখাচ্ছি।
মাশরুমগুলো দেখো এরকম ছোটো ছোটো করে চপ করে নিয়েছি, তার সাথে গাজর ক্যাপসিকাম প্রায় সেম মাপেরই করে নিয়েছি। এখানে শসা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর লেটুস পাতাটাকেও আমি কুচিয়ে নিয়েছি। আর জানো তো লেবু দেখালাম না, প্রথমে লেবুটাও কিন্তু লাগবে, কারণ একটু খাট্টা খাট্টা ফ্লেভার না আসলে ভালো লাগে না। আজকে ভেবেছি আর গ্যাস ট্যাস জ্বালাবো না, আগারো রাইস কুকারটাকে নিয়ে এসেছি, এর মধ্যেই আমি বানাবো। এটাতে খুব ইজিলি সমস্ত কিছু তৈরি হয়ে যায়, কারণ দুটো গ্যাস জ্বালাতে হবে, দুটো প্রসেস পাশাপাশি করতে হবে। ওর থেকে ভালো কি একটা পটের মধ্যে আমি সমস্ত কিছু করে নেব। দেখো প্রথমে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, এবার এখানে টাইমার সেট করব। এখানে প্রচুর কুকিং ফাংশন রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে করতে পারো, যেমন হোয়াইট রাইস রয়েছে, ব্রাউন রাইস রয়েছে, তারপরে শুধুমাত্র যদি গরম রাখতে চাও খাবার বানানোর পর সেটা রয়েছে, স্টিম, স্লো কুক, সমস্ত কিছুর অপশান তোমরা এখানে পেয়ে যাবে। আর জলটা যখন গরম হয়ে গেল, আর ততক্ষণে আমি কি করলাম, ভেতরে একটা স্টিমার থাকে এর সাথেই আসে, এর মধ্যে আমি সবজিগুলোকে নিয়ে নিলাম, কারণ এগুলোকে আমি স্টিম করব। তো এখানে দেখো জলটা যেহেতু এখন গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম আর একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম। এবার পাস্তাগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। যেরকম আমরা নর্মাল গ্যাসে রান্না করলেও কি করি, একটুখানি লবণ আর তেল দিয়ে দিই যাতে পাস্তাগুলো জড়িয়ে না যায়। তো এখানেও আমি সেম করলাম, যদিও এই পাস্তায় লবণ বা তেল দেওয়ার দরকার পড়ে না, কারণ এমনিতেই এটা খুবই, যেহেতু সেমোলিনা পাস্তা একটা আর একটার সাথে লেগে যায় না, বাট স্টিল আমি করলাম। আর ওটার ওপরে আমি বসিয়ে দিলাম হচ্ছে সবজিগুলোকে স্টিম হতে, তো দুটো আমার একসাথে হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে রেডি করব হচ্ছে পাস্তা সসটা। সো এই তেলের মধ্যে একটুখানি লেবু দিয়ে দেবে, আর লেবু দিতে গিয়ে দেখো আমি লেবুর টুকরোটা ফেলেই দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি কাসুন্দি, আর এর সাথে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজের পরিবর্তে তোমরা যদি একটু হেলদি দিতে চাও তাহলে ডিমের হোয়াইট অংশটা দিতে পারো, মানে কাঁচা ডিমের আর কি। তো গোলমরিচ দিলাম, লবণ দিলাম, আর সাথে দিলাম হচ্ছে মধু। মধু দিলেই বেস্ট হয়, মধুর বদলে চিনি বা অন্য কিছু দিও না। আর এটা অবভিয়াস করতে করতে দেখবে খানিকটা এরকম টেক্সচারে চলে আসবে, এটা দারুণ টেস্টি হয়, মানে তুমি শুধুই খেয়ে নিতে পারবে। তারপর এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে কুচি যা সবজিপত্র রেখেছিলাম আর যেগুলো স্টিম করে নিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে নিলাম, অ্যান্ড লাস্টে বয়েল করা পাস্তাও নিয়ে নিলাম। এটা খুব কুইকলি হয়ে যায়, যেহেতু রাইস কুকারে করছি, একদম কম টাইমে একসাথে দুটো রান্না বসিয়ে দিয়েছিলাম, সব একসাথে হয়ে গেছে। এবার ওই সসটা দিয়ে ভালো করে জাস্ট মিক্স করে নাও, যাতে সসটা প্রতিটা পাস্তার গায়ে, প্রতিটা সবজির গায়ে ভালোভাবে কোট হয়ে যায়। আমার না মনে হলো একটুখানি আমি কমই বানিয়েছিলাম, হয়তো সসটা একটুখানি হলে ভালো হতো, বাট পরে যখন আমি টেস্ট করে দেখলাম না, খুব ভালো হয়েছিল। আর ওপর থেকে এখানে আমি এখন একটুখানি রসুনও দিচ্ছি, কারণ রসুন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, বাট হ্যাঁ আমি রসুনের ফ্লেভার খুব পছন্দ করি। ওকে, আমি পাস্তা নিয়ে চলে এসেছি, অনেকটা বানানো হয়ে গেছে, সবটুকু তুমি আর খেতে পারবো না, কালকে অফিসের জন্য খানিকটা রেখে দিলাম, মানে অনেকটা রেখে দিয়েছি, ওটা তো কালকে সকাল বিকাল দুবেলা হয়ে যাবে, রাত্রিবেলাতে এসেও খাবো। পাস্তা, অলিভ অয়েল, রাইস কুকার সমস্ত কিছু আমি ট্যাগ করে দিলাম, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করতে পারো, পেয়ে যাবে। এছাড়াও তোমরা ব্লিঙ্কিটে দেখতে পারো, তাহলে যদি কারো ইনস্ট্যান্ট দরকার থাকে তোমরা ব্লিঙ্কিট থেকেও কিন্তু পেয়ে যাবে। ওকে, আমি এখানে খাটে এখন আরামসে বসে গেছি, আমার ঘড়িতে বাজে হচ্ছে 23:23, মানে 11:23 বাজে। আর আমি ভাবলাম যে এখন বসে আমি ভিডিওটা বানিয়ে নিই। আমি পয়েন্টসগুলো এখানে লিখে নিয়েছি, কারণ আমি যদি পার্টিকুলার কোনো একটা টপিকের উপর, যেটা তোমরা থাম্বনেলে আজকে দেখে এসছো বা ক্যাপশনে দেখে এসছো, বলতে যাই আমি গুলিয়ে ফেলি, একদিক থেকে আরেক দিকে চলে যায়। তো জন্য আমি পয়েন্ট করে নিয়েছি যে 10টা কি পয়েন্ট আমি তোমাদের সঙ্গে বলবো। সো হ্যাঁ, আমি আমার ফাইন্যান্স কিভাবে মেনটেন করি বা কিভাবে আমি চলছি, কিভাবে চালাচ্ছি, আর তার সাথে দু একটা টিপস যেটা আমি খুব রিসেন্টলি মানে ফলো করা স্টার্ট করেছি, সেগুলোই দেবো। এগুলো যদি আমার 20s আমাকে কেউ বলতো, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রচুর সেভিংস থাকতো আর অনেক ভালো জায়গায় থাকতাম ফাইন্যান্সিয়ালি। বাট আমি লাস্ট 1-1.5 বছর ধরে এই সমস্ত নিয়ে মাথা ঘামিয়েছি, এই সমস্ত নিয়ে পডকাস্ট দেখি, বই পড়ি, ফাইন্যান্স রিলেটেড, নিজেকে এডুকেট করি। তো তার ফলে গিয়ে আমি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, অ্যান্ড আমি সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যাতে তোমরা ওখান থেকে কিছু বেনিফিট পেতে পারো ওইভাবে মেনটেন করলে। সেটা হচ্ছে একটা মানুষের জীবনে একটা স্টেবল ইনকাম দরকার হয় তাকে ভালোভাবে লাইফ কাটানোর জন্য, যে একটা জায়গা থেকে তোমার প্রতি মাসে একটা ফিক্সড কোনো অ্যামাউন্ট তোমার অ্যাকাউন্টে আসছে স্টেবল ভাবে। তো তার জন্য 9 to 5 জব আছে, তার জন্য বিজনেস আছে, তার জন্য অনেকের প্রফেশন আছে বিভিন্ন রকমের। বাট হ্যাঁ, একটা স্টেবল ইনকাম মানুষের থাকা উচিত। এখন অনেক ভিডিও তোমরা দেখে থাকবে, আমি নিজে ভিডিও করি, ব্লগ করি, স্টিল তাও তোমাদেরকে বলছি, অনেকে দেখবে এখন 9 to 5 জবটাকে খুব বাজেভাবে পোর্ট্রে করা হয় সোশ্যালি, কি সবাই ব্লগার হয়ে গেছে, সবাই ট্রাভেল ব্লগ করছে,
বা সবাই ডেইলি ব্লগ করছে, বা সবাই কিছু না কিছু ব্লগিং রিলেটেডই করছে, মানে সবাই সোশ্যাল মিডিয়াতেই করছে ইনকাম রাখার জন্য। আর তাতে 9 to 5 জবটাকে খুব বাজেভাবে দেখানো হয়। যেরকম ব্লগিং যারা প্রফেশন হিসেবে নিয়েছে সেটাতে কোনো খারাপ কিছু নেই, সেরকম 9 to 5 জবেও কিন্তু কোনো খারাপ নেই। যদি আমার ক্ষেত্রে বলো, ইউটিউব কিন্তু কোনো দিনই যবে থেকে শুরু করেছি আজ পর্যন্ত আমার প্রাইমারি সোর্স অফ ইনকাম নয়। ইভেন আমি তো কোনো কোনো মাসে ইউটিউব থেকে টাকাই পাই না এখন, কারণ আমি এখন ভিডিও দিই না। আমি যখন ইচ্ছা হয় আমি দিই, আমি এখন শখেই করি বলতে গেলে, যখন মন চায় তখন আমি করি। আমি বরাবরই চাকরি করি, আমার চাকরি করতে ভালো লাগে। আমি 9 to 5 জবই করি, 9 to 5 না, অ্যাকচুয়ালি 10 to 6:30 জব আমার, অ্যান্ড আমি ওটাতে ভীষণ খুশি। আর আমার মেন সোর্স অফ ইনকামই হচ্ছে আমার জব। সো অনেকের ধারণা হয়তো যে ইউটিউব করি, এখান থেকেই যা টাকা আসে তাতেই আমার চলে। না, ইউটিউব থেকে কোনোদিনই যা টাকা আসে তাতে আমার আগেও চলতো না, আমার এখনো চলে না। আমার মেন সোর্স অফ ইনকামই হচ্ছে আমার 10 to 6:30 জব, যেখান থেকে আমি টাকাটা পাই। এর আগে অন্য কোম্পানিতে ছিলাম, এখন একটা কোম্পানিতে আছি। বাট হ্যাঁ, আমি জব করতে ভালোবাসি। আমি জব হয়তো কখনোই ছাড়বো না, কখনোই হয়তো ইউটিউবটাকে মেন প্রফেশন হিসেবে নেবো না। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি এটা। তো আমি কাজে থাকতে ভালোবাসি, অ্যান্ড তার মাঝে মাঝে আমি ভিডিও করি। আগে যেমন এভরিডে আমি দেখাতাম, এভরিডে আমি লাইফস্টাইল ব্লগ করতাম, বাট এখন হয় না। এখন আমি মাসে কোনো কোনো মাসে এরকম গেছে কি 3-4টে ভিডিও দিচ্ছি, মাঝে 8-9 মাস তো কোনো ভিডিওই দিই। তো যাদের ধারণা কি ইউটিউব একমাত্র আমার মেন সোর্স অফ ইনকাম, এটা দিয়েই আমার সংসার চলে, না, এটা দিয়ে চালালে মাসই চলবে না, একটা দিনও হয়তো চলবে না। তো যাই হোক, একটা স্টেবল ইনকাম থাকা একটা মানুষের জন্য ভীষণ দরকারি। সেটা কেউ যদি ইউটিউব করে করতে পারে, সেটা 9 to 5 জব করে করতে পারে, সেটা বিজনেস করে করতে পারে, বাট প্রতি মাসে যেন একটা স্টেবল ইনকাম থাকে, এটা সব থেকে মেন পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, যদি কারোর মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকে সেটা আরো ভালো। মাল্টিপল সোর্স অফ ইনকাম মানে কারোর ধরো 2 টাইপের বিজনেস রয়েছে বা 3 টাইপের বিজনেস রয়েছে। কেউ ধরো চাকরি করছে, তার সাথে টিউশনও করছে, বা উইকেন্ডে গিটার শেখাচ্ছে বা আঁকা শেখাচ্ছে। আমার ক্ষেত্রে ধরো আমি জব করি আর তার সাথে সাথে আমি ভিডিও করি। সো এইগুলো হচ্ছে মাল্টিপল সোর্স অফ ইনকাম। তো সবসময় চেষ্টা করবে যে দুটো জায়গা থেকে যদি তুমি তোমার সোর্স অফ ইনকামটা রাখতে পারো তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে কি হয়, ইন কেস এমার্জেন্সিতে যদি ধরো একটা কিছু ডিস্টার্ব হয়ে গেল, আর একটা তোমাকে সাপোর্ট দিতে পারবে। এই জন্য মাল্টিপল সোর্স অফ ইনকাম রাখাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি তোমার হবি বা প্যাশনকে ফলো করে কিছু করতে পারো। সার্কেল নিয়ে বলছি, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই ভীষণ হার্ড ওয়ার্কিং। আমি সবাইকে খুব খাটাখাটনি করতে দেখেছি। আমার বন্ধু বান্ধবীদের দেখেছি তারা জব করে এসে সন্ধ্যাবেলাতে টিউশন করছে, উইকেন্ডসে ধরো আঁকা শেখানো, গান শেখানো, নাচ শেখানো, যেটাকে আর কি ছোট থেকে শিখে এসেছে, যেটাতে পারদর্শী সেইটাতে নিয়ে কিন্তু উইকেন্ডসে ক্লাস দেওয়া যায়, এটা আমি দেখে এসেছি। তো সেই তোমাদের প্যাশন বা হবি যেটা ছোটবেলায় ছিল, যেটা তোমরা শিখে এসছো, সেই জিনিসটাকে তোমরা আরো 4-5 জনকে শিখতে হেল্প করতে পারো। অ্যান্ড তার থ্রুতে তোমার যদি আর একটা সোর্স অফ ইনকাম আসে তাহলে ক্ষতি কি। তো অবশ্যই চেষ্টা করবে যাতে দুটো করে তোমার ইনকামের সোর্স থাকে, তাতে কি তোমার জীবনটা চলতে সুবিধা হবে। আর যেটা বললাম, ইনকেস যদি কখনো কোনো একটা জায়গা থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়, একটা জায়গা অ্যাটলিস্ট যাতে থাকে যেটা দিয়ে তুমি ব্যাকআপ দিতে পারবে। এবার আমরা কি করি ইনকামের পরে? সব এক্সপেন্স করে দিই, সব খরচা করে দিই, আমাদের খরচার কোনো হিসাব থাকে না। আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো, আমি যখন কেদারনাথ গেছিলাম তখন আমি ইন্দ্রনীলকে দেখছিলাম, আমার বন্ধু। তো ও দেখছি যে ফোনে এক্সেল খুলে কিছু একটা লিখছে, প্রত্যেকবার কিছু না কিছু হচ্ছে, কিছু না। তো আমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি করিস? তো আমাকে বললো যে আমি পার ডে বেসিসে যা যা খরচা করি সেটা আমি এক্সেলে মেনটেন করি। তো আমি তখন বলেছিলাম কেন? তো বললো এতে আমি আমার খরচাটাকে ট্র্যাক করতে পারি, আর সেই ট্র্যাক করলে আমি খরচাটাকে রিডিউস করতে পারি। এটা আমি সেই কেদারনাথ যাওয়ার টাইমে ওর থেকে আমি দেখেছিলাম। তারপরেও আমি 2-3টে আমার অফিস কলিগকেও দেখেছিলাম, এই কোম্পানিতে না এর আগের কোম্পানিতে। আমি নিজের জীবনে কোনোদিন ট্রাই করে দেখিনি। তো আমি লাস্ট 2 মাস ট্রাই করেছি আমার এক্সপেন্স দেখার, কি আমি মান্থলি কত টাকা খরচা করি। কারণ আমরা প্রচুর বাজে খরচা করে দিই, যার কোনো হিসাব থাকে না। ভুলেই যাই মাঝে মাঝে যে ব্যাগে ধরো 1000 টাকা রয়েছে, সেই 1000 টাকা আমি 4 দিনে কিভাবে খরচা করলাম। তো আমি ওই ট্রিকটা অ্যাপ্লাই করেছিলাম। আমার এক্সেল, আমি ফোনে একটা এক্সেল ডাউনলোড করে নিয়েছিলাম। সেই এক্সেলে আমার প্রতিটা খুঁটিনাটি খরচা, যদি আমার 5 টাকা একটা লেবু কিনতেও খরচা লাগবে সেটাও লিখে রাখছিলাম। এইভাবে 1 মাস ট্র্যাক করার পর আমি দেখলাম যে আমি কত বাজে খরচা করতে পারি। আমার কত কিছু এরকম জায়গায় গেছে টাকাগুলো যেগুলো আমার দরকারই ছিল না। পরের মাসে আমি যখন ওই সেম জিনিসটা করলাম, আমি নিজে থেকেই দেখলাম আমি আমার খরচাটা কমিয়ে এনেছি। আমার তো এটা লাগবে না,
বা ধরো আজকে আমি ধরো দেখলাম 1 তারিখে সাপোজ আমি 1200 টাকা খরচা করেছি, তো 2 তারিখে মানে আমার মাথায় না ওই খরচার হিসাবটা যখন দেখছি 1 তারিখে যে এত কিছু খরচা করে 2 তারিখে অটোমেটিক্যালি আমি কম এক্সপেন্স করতাম। আমি ধরো একটা বাজে কিছু কিনে নিতাম, বাজে কিছুতে টাকা স্পেন্ড করে দিতাম, সেটা না করে একটু কম করে দিতাম। ওটা অটোমেটিক্যালি তুমি যখন ট্র্যাক করবে না, তোমার ভেতর থেকে আসবে ওঠা যে কালকে এত টাকা খরচা করে দিয়েছি, আজকে একটু কম করি, ঠিক আছে, পরের দিন একটু কম করি। আর যেটা খরচা দেখো বেসিক যেগুলো থাকে সেগুলো তো হতেই থাকবে, সেই পয়েন্টগুলো তুমি পরে আসছি। বাট হ্যাঁ, তোমরা যদি তোমাদের খরচার হিসাব ভালো করে রাখতে পারো, তাতে তোমাদের সেভিংস ভালো হবে। তোমরা খরচাটাকে ট্র্যাক করো, এটা ট্রাই করে দেখো, জাস্ট 1 মাস 2 মাস ট্রাই করবে, হ্যাঁ 2 মাস, পরে না করলে করতে পারে, যেমন আমি এ মাসে করছি না, কিন্তু আমি 2 মাস ট্রাই করেছি। প্রথম মাসে আমার যা খরচা হয়েছিল, দ্বিতীয় মাসে আমি মানে ভীষণ কনসিয়াস হয়ে গেছিলাম যে কোথায় কি পয়সা খরচা করছি, কারণ তার আগের মাসে আমি হিউজ খরচা করে ফেলেছি, বাজে খরচা প্রচুর হয়েছে। মানে বাজে খরচা যদি আমি না করতাম, আমার কাছে অনেকটা টাকা থাকতো তখন অ্যাকাউন্টে। তো হ্যাঁ, এটা তোমরা একদম ফলো করবে, 2 মাস ট্রাই করবে, আর আমাকে নিচে পরে কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাবে এটা তোমাদের হেল্প হয়েছে কিনা। অ্যান্ড আই এম শিওর কি ডেফিনেটলি হেল্প হবে। প্রথম মাসে যা খরচা করবে, সেকেন্ড মাসে তুমি যখন ট্র্যাক করবে না, তোমার অটোমেটিক্যালি এখান থেকে থাকবে যে খরচাটাকে কমাতে হবে বা কমাতে হবে। এটা হচ্ছে সেভিংস। সেভিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লকডাউনে তোমরা তো বুঝেই গেছো, লকডাউনের টাইমে করোনা এসে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে সেভ করা কতটা ইম্পর্টেন্ট, ওই টাইমে যা অবস্থা হয়েছিল। তো সেভিংস বলতে গেলে আমি যেগুলো করি আমি সেগুলো বলছি, এছাড়াও প্রচুর ওয়ে আউট আছে সেভ করার জন্য। আমি করি হচ্ছে মিউচুয়াল ফান্ড, আরডি, আর আমি একটা এমার্জেন্সি ফান্ড করে রাখি। সো এমার্জেন্সি ফান্ড কি, 6 মাসে তোমার যা খরচা হয়, মানে প্রতি মাসে তোমার যা খরচা হয়, সাপোজ আমার মাসে 20,000 টাকা করে খরচা হয়, তো 20,000 ইন্টু 6 মাস করবে, যত টাকা হচ্ছে সেই টাকাটা যেন তোমার অ্যাকাউন্টে থাকে। এটাকে একটা সেফটি নেট বলে, 6 মাসের সেফটি নেট ক্রিয়েট করতে হয়। আর এইসব আমি সবকিছু কিন্তু শিখেছি হচ্ছে নিজেকে এডুকেট করে, বিভিন্ন পডকাস্ট দেখে, বই পড়ে, ফাইন্যান্স রিলেটেড আমি এগুলো শিখেছি। তো হ্যাঁ, 6 মাসের সেফটি নেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন তুমি যে পজিশনে আছো, যাই আছো কিনা, সবার ফার্স্টে তোমার দরকার হচ্ছে তোমার মান্থলি যা এক্সপেন্স হয়, সেই এক্সপেন্সের বেসিসে তোমার 6 মাস দিয়ে গুণ করবে, করে যে টাকাটা হচ্ছে সেই টাকাটা যেন তোমার অ্যাকাউন্টে থাকে। সাপোজ কারোর যদি 10,000 টাকা করে প্রতি মাসে খরচা হয়ই হয়, তো 10,000 ইন্টু 6 মানে 60,000 তোমার একটা সেফটি নেট রাখতে হবে, যেটা তোমার অ্যাকাউন্টে সবসময় থাকবে, যাতে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেল, ধরো তোমার জব চলে গেল বা কিছু হয়ে গেল, কি তোমার কাছে টাকা আসা বন্ধ হয়ে গেল, তো তুমি তাই বলে তো খরচা তোমার থেমে থাকবে না, খরচা তো হতেই থাকবে। সেই খরচাটা যাতে তুমি 6 মাস চালাতে পারো, সেই জন্যই হচ্ছে সেফটি নেট। 6 মাসের মধ্যে তুমি আবার একটা কাজ খুঁজে নিতে পারবে যদি হঠাৎ করে কাজ চলে যায় কারোর। তো এই জন্য সেফটি নেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, 6 মাসের সেফটি নেট রাখবে। সেকেন্ড, আমি যেটা করি সেটা হচ্ছে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। আমি ট্রেডিং মেডিং কিচ্ছু বুঝি না, আমি আগে মিউচুয়াল ফান্ডও বুঝতাম না। আমি লাস্ট 1-1.5 বছর 2 বছর ধরে আমি মিউচুয়াল ফান্ড করছি। হ্যাঁ, অল্প কিছু অল্প 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 করে সেভ করছি, আমি দেখছি যে ভালো বেশ সেভ হচ্ছে, ইন্টারেস্ট ভালো দিচ্ছে। তো আমি তোমরা যে কোনো ব্যাংকের করতে পারো, যারা এইসব ব্যাপারে জানে তাদের থেকে কনসালটেশন নিতে পারো। আমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি না করি আমি সেটা এখানে বলছি না, বাট হ্যাঁ, যারা জানে বা নিজেদেরকে এডুকেট করে বিভিন্ন রকম পডকাস্ট, ভিডিও, বই পড়ে দেখে, বা যারা ফাইন্যান্সিয়াল গাইড যারা দেয় তাদের থেকে কনসাল্ট করে তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো। আর একটা জিনিস যেটা আমি করি, সেটা আমাকে আমার একটা বন্ধুই দেখিয়েছে, বন্ধু শিখিয়েছে, সেটা হচ্ছে আরডি, রিকারিং ডিপোজিট। এটা আমি ফোন থেকেই করা যায়। এটাতে কি ভালো হয় বলছি, যারা ধরো ঘুরতে যেতে চাও, ঠিক আছে, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একসাথে তো অনেকগুলো টাকা লাগে, সেই টাকা তোমরা জমাতে পারছো না, প্রতি মাসে কিছু না কিছু বাজে খরচা হচ্ছে, আর টাকা তোমরা কোনোভাবেই একটা থোক টাকা শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য না। সাপোজ ধরো পরের বছর তোমাকে কাউকে কিছু একটা গিফট করতে হবে, ঠিক আছে, তো তুমি অল্প অল্প করে টাকা জমাতে পারো। সেটা কিভাবে জমাতে পারো, বা প্রতি বছর ধরো একটা টাইমে তোমার একটা ফিক্সড টাকা চাই, যে এই টাকাটা প্রতি বছর আমার কাছে আসবে, সেক্ষেত্রে রেকারিং ডিপোজিট খুব ভালো কাজ করে। আমি যে রেকারিং ডিপোজিটটা ফলো করি সেটা হচ্ছে প্রতি মাসে একটা করে আমি আরডি খুলি। মানে ধরো জানুয়ারিতে আমি একটা আরডি খুললাম 1000 টাকা দিয়ে, ফেব্রুয়ারিতে আমি আর একটা আরডি খুললাম, মার্চে আমি আর একটা আরডি খুললাম। এবার প্রতি মাসে কিন্তু আরডি টাকাটা তোমাকে কাটতে থাকবে। মানে জানুয়ারিতে আমি 1000 টাকা খুললাম, মানে ফেব্রুয়ারিতে আমি যদি আর একটা আরডি খুলি, ফেব্রুয়ারিতে আমার 2000 টাকা কাটবে, মার্চে আমার 3000 কাটবে, ঠিক আছে। এরকম করতে করতে ডিসেম্বরে গিয়ে আমার 12,000 টাকা কাটবে, কারণ প্রত্যেকটা আরডি আমার কন্টিনিউ চলছে। এবার আরডি 1 বছরে তোমার ম্যাচুরিটি আসে, তো
জানুয়ারিতে যে আরডিটা আমি করেছিলাম ওটা ডিসেম্বর অব্দি কাটবে আমার, অ্যান্ড ডিসেম্বরের পর জানুয়ারিতে আমি কত টাকা পাবো? 12,000 টাকা পাবো। শুধু 12,000 টাকা না, 12,500 টাকা পাবো। 400 সামথিং দেয়, কত পার্সেন্ট, কত 4% না 5% মতো ইন্টারেস্ট থাকে। তো আমি জানুয়ারিতে যদি 1,000 টাকা করে জমাই, কেউ ধরো প্রতি মাসে আরডি করলো না, শুধু জানুয়ারি, মানে সিম্পল হিসাব দিয়ে বোঝাচ্ছে, শুধু ধরো জানুয়ারিতে আরডি করলো। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রতি মাসে তোমার 1,000 টাকা করে কাটছে। তো তোমার বছর শেষে গিয়ে তুমি 12,483 না 84 টাকা তুমি জানুয়ারি মাসে পেয়ে যাবে। তো কারোর ধরো একটা থোক টাকার দরকার রয়েছে, সে কিন্তু এই আরডি গুলো করতে পারে। প্রতি মাসে তোমার একটা করে কাটবে। ধরো তুমি জানুয়ারিতে কেউ 5,000 টাকা করে আরডি করেছে, এই করে 5 বারং 60,000 টাকা, তুমি 60,000 টাকা প্লাস তুমি ইন্টারেস্ট পাবে। তো সেটা তুমি জানুয়ারিতে পেয়ে গেলে। তো আরডি এই কারণেই করা ভালো কি তোমার যদি একটা থোক টাকার দরকার থাকে। তো আমি ঘুরতে যাওয়ার জন্য এগুলো করি, কি আমি এই বছর এই টাকাটা জমাতে শুরু করলাম, আমি ওই মাসে আমি ঘুরতে যাবো, তো ওই মাসে আমার একটা ফিক্সড টাকা চলে এলো, ঠিক আছে। তো এটা জেনারেলি যে মাসে ঘুরতে যাই তার 2-3 মাস আগে আমি যেহেতু ট্রেনের টিকিট কাটা, সব অ্যাকোমোডেশন বুক টুক করা, তো আমি এইভাবে করি কি আমি আরডি করতে থাকি একটা করে, সেটা 2,000 টাকার, কখনো 3,000 টাকার, যাতে কিনা যে মাসে আমি ঘুরতে যাচ্ছি তার 2 মাস আগে আমার ম্যাচুরিটিতে মানে টাকাটা আমি হাতে পেয়ে যাই। এটা একটা থোক টাকা। আর যেটা আমি করি পুরো সারা বছর, সেটা হচ্ছে 1 বছর তোমার হয়তো একটু কষ্ট হবে চালাতে, কিন্তু তার পরের বছর থেকে রোটেশন হতে থাকবে। এটা আমি জানি না আমি তোমাদেরকে বোঝাতে পারবো কিনা, কারণ আমাকে যখন বুঝিয়েছিল আমি ভীষণ কনফিউজ ছিলাম, বাট আমি যখন করতে স্টার্ট করেছি তখন আমাদের সব ক্লিয়ার ছিল। সেটা হচ্ছে প্রতি মাসে একটা করে আরডি খুললাম, মানে জানুয়ারিতে আমি 1,000 টাকা খুললাম, ফেব্রুয়ারিতে আর একটা 1,000 টাকা খুললাম, মার্চে আর একটা 1,000 টাকা খুললাম। আর এইভাবে খুলতে খুলতে মানে জানুয়ারিতে যে 1,000 টাকা কাটছে, ফেব্রুয়ারিতে আমার 2,000 কাটবে, মার্চে আমার 3,000 কাটবে। তো এরকম করতে করতে ডিসেম্বরে গিয়ে আমার 12,000 টাকা কাটবে। পরের বছর যেটা আসলো, তোমার ধরো টাকার দরকার নেই, মানে টাকার দরকার নেই মানে টাকার অবভিয়াসলি দরকার আছে, বাট যে টাকাটা তোমার ম্যাচিওর হয়ে গেল সেটা তুমি এফডি করে দিতে পারো। জানুয়ারিতে তুমি পরের এই বছর জানুয়ারিতে খুললে, পরের বছর জানুয়ারিতে ধরো 12,000 সামথিং তুমি পেলে, সেটা তুমি এফডি করে দাও। ফেব্রুয়ারিতে তুমি আবার 12,000 সামথিং পেলে, কারণ তুমি আগের বছর ফেব্রুয়ারিতেও কিন্তু একটা 1,000 টাকা আরডি করেছিলে। মার্চেও তুমি আবার 12,000 টাকা পেলে, কারণ মার্চে কিন্তু আগের বছর তুমি একটা আরডি খুলেছিলে। সেটা সার্কেলে চলতে থাকে। আর যে এক্সট্রা 400 বা 500 টাকা আসছে ওই ইন্টারেস্টের টাকাটা, সেটা তুমি কোনো মিউচুয়াল ফান্ডে দিয়ে দাও, বা তুমি নিজের খরচার কাজে লাগাতে পারো, যা ইচ্ছা করতে পারো। আমি জানি না কতটা কি বোঝাতে পারলাম বা না পারলাম, বাট একটু বোঝার চেষ্টা করো, হয়তো বুঝে যাবে। যদি না বুঝতে পারো, যে এরকম কেউ আছে যে ফাইন্যান্সটা খুব ভালো বোঝে, তার কাছ থেকে নিতে পারো। সো হ্যাঁ, আরডি আমার খুব ফেভারিট একটা জিনিস। আর হ্যাঁ, মিউচুয়াল ফান্ডেও আমার ইনভেস্ট করতে খুব ভালো লাগে। এছাড়া এফডি করতে পারো তোমরা, এফডিটাও কিন্তু ভীষণ ভালো, মানে একটা সিকিউর থাকে। আর একটা জিনিস আমি বলতে যাবো, সেটাও আমি করি, সেটা হচ্ছে আমার মতো সমস্যা আমি জানি তোমাদেরও রয়েছে। এই যে 6 মাসের সেফটি নেট বললাম, এটা যদি আমরা অ্যাকাউন্টে রাখি, আমি জানি আমি খরচা করে দেবো। আমি জানি তোমাদের মতো এরকম আছে, 6 মাসের সেফটি নেটটা যদি রাখো, তারপর আমার মাসে 10,000 টাকা করে খরচা হয়, তো আমার 6 মাসের জন্য 60,000 টাকা আমাকে ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে। কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে যদি আমি 60,000 টাকা রাখি, জানি আমি ওর থেকে 1,000 টাকা খরচা করে দেবো। সো বেটার কি হয়, লিকুইড ফান্ড বলে একটা জিনিস হয়। লিকুইড ফান্ডে ইন্টারেস্ট রেট ভীষণ কম, আর ওটা বোধহয় 1 ওয়ার্কিং ডেতে তোমার যখন দরকার হবে, তুমি যদি ফান্ডে টাকা রাখো, 1 ওয়ার্কিং ডেতে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। আর কিছু টাকা হয়তো কাটে, বাট ক্রেডিট করে যায় ম্যাক্সিমাম টাকাটা। তো আমি কি করি, আমার যে সেফটি নেট আছে ওটা আমি সবসময় লিকুইড ফান্ডে রেখে দিই। লিকুইড ফান্ডে আমার ইন্টারেস্টের বেশি দরকার নেই। আমি চাই এরকম একটা জায়গায় থাক যেখানে আমি টাকাটাকে ইজিলি তুলতে পারবো না। মানে ব্যাংকে থাকলে কি হবে, জিপে করে দেবো, ফোনপে করে দেবো, কার্ড সোয়াইপ করে দেবো। আর যদি লিকুইড ফান্ডে থাকে, আমাকে ওই অ্যাপে ঢুকতে হবে, ওই অ্যাপে ঢুকে আমাকে লিকুইড ফান্ড খুলতে হবে, ওখানে আমি ক্লোজ করবো, মানে প্রসিডিওর আছে অনেক। যখন দেখবে আমরা সোজা কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলি, কিন্তু একটু যদি ওর মধ্যে টুইস্ট থাকে, একটু যদি আমাকে অ্যাপে ঢুকতে হয়, ওটিপি আসবে, ওটিপি দেবো, মেল আইডি দিতে হবে, সমস্ত কিছু করতে হবে, যখন প্রসেস একটু লেন্দি হয়ে যায়, কাজগুলো আমরা চট করে করি। তো আমি এটা ফলো করি কি, আমার যে সেফটি নেট আছে, যে টাকাটা আমার কাছে চলে এসছে, আমার এখন কোনো কিছু নেই, একটা বাদে খরচা করতে চলেছি, আমি ওই টাকাটা লিকুইড ফান্ডে শিফট করে দিই। লিকুইড ফান্ডে পড়ে থাক, আমার ইন্টারেস্টটা বেশি যাবো না, খুব সামান্য ইন্টারেস্ট হয়, বাট টাকাটা লিকুইড ফান্ডে সেফ থাকে। সো হ্যাঁ, আমি এটা করি। অবশ্যই এটা কিন্তু আমি যেভাবে ফাইন্যান্স আমার মেনটেন করে আমি সেটা বলছি। তোমরা অবশ্যই যখন এরকম কিছু করবে, কোনো ফাইন্যান্সে যে ভালো বোঝে তার থেকে একদম ভালোভাবে বুঝে শুনে করবে, ঠিক আছে। 5th পয়েন্ট হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স আমি বাড়ির লোককে বলে বলে পাগল হয়ে গেছে। আমার মামার তো মাঝে খুব শরীর খারাপ হয়েছিল, তখন আমি ভিডিও বেশি করছিলাম না। ওই টাইমটা যখন গ্যাপটা ছিল না, আমি 8 মাস মতো ব্লগ দিইনি, সেই টাইমে আমার মামা হসপিটালাইজ ছিল। তো হঠাৎ করে বাড়ি কেউ মানে শরীর খারাপ হয়ে গেলে হসপিটালের যা বিল,
মানে সে যা পেন তোমাদেরকে কি বলবো। তো সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো কাজে দেয় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা করে হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার। আমার কোম্পানি থেকে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, সো আমি ওটাই ইউজ করি। বাট আমার মনে হয় যে কোম্পানি থেকে যেটা দিচ্ছে তার বাইরেও একটা আলাদা করে রাখা ভালো। এবার অনেকের মনে হতে পারে যে আমি ধরো এই বছর অসুস্থ হলাম না, তা তোমার টাকাটা কি হবে? আর যদি অসুস্থ হয়ে যাও তাহলে ভাবো যে তোমার পকেটে কত পেন হবে। একটা এখন চিকিৎসা করাতে একটা বেসিক চিকিৎসা করতে কত খরচা। তো তুমি যদি ওই হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখো, সেই টাকাটা তোমার ওই এমার্জেন্সি টাইমে দেবে। এবার ধরো এমার্জেন্সি টাইম হয়ে গেল বাট তোমার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই অ্যান্ড তোমার কাছে টাকা পয়সাও নেই, তখন তুমি কি করবে? একটা মানুষের চিকিৎসা হবে না। তো ওই জন্য আমি বাড়ির লোককেও বহুবার বলেছি যে প্লিজ 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 তোমরা একটা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নাও। প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে প্রিমিয়াম কাটবে, ওটা 3 মাসেরও কাটে, অনেক সময় 6 মাসেরও কাটে, বা অনেক সময় বছরেও একবার একটা থোক টাকা দিয়ে দিলে। তো এরকম অনেক ভালো ভালো হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানি রয়েছে, একটু দেখে পড়ে নেবে যে কি কি তোমাকে বেনিফিটস দিচ্ছে। আর হ্যাঁ, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ম্যাক্সিমাম বোধহয় 80% না 90% পর্যন্তই তোমার হসপিটালে খরচা বিয়ার করে। তো হেলথ ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত, যাতে হঠাৎ করে যদি কেউ সমস্যায় পড়ে সেক্ষেত্রে কিন্তু মানে শরীর খারাপ এমার্জেন্সি, সেক্ষেত্রে কিন্তু ওই পকেটের পেনটা নেওয়া যায় না, সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স আমাদের ভীষণ কাজে দেয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় ট্রাই করবে, আমরা এখন সবাই লোন নিই, সবাই সব কিছুতে লোন নিই, আমার নিজেরা চলে। বাট আমি চেষ্টা করি যে আমার ফোন ধরো লাগবে, আমি চট করে ইএমআইতে যাই না। আমি চেষ্টা করি যে আমার অ্যাকাউন্টে টাকা আছে এবং আমি 80% টাকা দিয়ে হয়তো বাকি অ্যামাউন্ট আমি ইএমআইতে নিলাম। মানে আমি ডেপটে বেশি যেতে চাই না কোনোদিনই। আমি উল্টো পাল্টা জিনিসের জন্য কখনো লোন নিই না। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমার একটা হোম লোন চলে আর একটা পার্সোনাল লোন আছে, বাট ওটা যাই হোক ওটা আমার ছিল না, আমাকে ওটা এখন পে করতে হচ্ছে। আমি ওটা খুব তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করছি। তো বাকি ধরো কনজিউমার লোন যেগুলো রয়েছে, এই একটা আমি ওয়াশিং মেশিন কিনে নিলাম, এই একটা আমি ফ্রিজ কিনে নিলাম, একটা আমি টিভি কিনে নিলাম, আমি চট করে না এগুলো আমি ইএমআইতে কিনতে যাই না। তোমাদের মনে থাকবে কিনা জানি না, আমি যখন এসি কিনেছিলাম আমি 2টো এসি একসাথে কিনেছিলাম, কিন্তু আমি মাইন্ডসেট করে গেছিলাম যে আমি একটাই এসি কিনবো, আমি ক্যাশে কিনবো। তো যাই হোক এসি কিনতে গেছি, ওখানে বিভিন্ন রকম জিনিস হয়েছে, লাস্টে ডিসাইড করেছে না 2টো এসি নিতে হবে, বাইরে একটা ঘরে একটা, বাইরে একটা ঘরে একটা। তো আমি গেছিলাম হচ্ছে একটা এসি কিনতে, সেটা ক্যাশে কিনবো, কারণ আমার কাছে টাকা ছিল, আমি ক্যাশে কিনবো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি যখন কিনবো আমি ক্যাশে কিনবো। কোনো জিনিস কেনার আগে না আমি প্ল্যান করে রাখি যে আমাকে এই জিনিসটা কিনতে হবে, আমি টাকাটা জমিয়ে নিলাম, তারপরে আমি গেলাম। এবার অনেক সময় হয় কি আমি 80% টাকা দিয়ে দিলাম, বাকি 20% লোন করে নিলাম, সেটা আমার হয়তো মাসে খুব কম টাকা কাটছে আর ওটা খুব কম মাসের জন্য নিলাম, সেটা হয়। বাট আমি যখন এসি কিনতে গেছিলাম বলছিলাম পুরো টাকাটাই আমি ক্যাশে দিই, আমি ক্যাশে নেবো। বাট ওখানে গিয়ে কিছু মাইন্ডে চেঞ্জ হয় আর বলা হয় যে 2টো এসি নিতে হবে, তখন আমি একটা এসি কিন্তু ইএমআইতে নিয়েছিলাম। বাট আমি জেনারেলি এটা পছন্দ করি না কোনো কনজিউমার লোন নিতে। হ্যাঁ, তোমার হয়তো সিভিল ভালো হয়ে যাবে তুমি যদি লোনগুলো ঠিকঠাক করে করতে পারো। এই জন্য আমি কি করি, ক্রেডিট কার্ডও ইউজ করি না। আমি জানি ক্রেডিট কার্ড থাকলে আমি বাদে খরচা করবো, বাট আমাকে সবাই বলে যে একটা করে ক্রেডিট কার্ড রাখা ভালো, এমার্জেন্সি টাইমে যেরকম বললাম শরীর খারাপ হলো বা কিছু হলো, তার জন্য একটা করে ক্রেডিট কার্ড রাখা ভালো। বাট আমার মাথায় এখনো পর্যন্ত আসেনি ক্রেডিট কার্ড নেওয়ার কথা। ইন ফিউচার হয়তো নিতেও পারি, নাও নিতে পারি। ক্রেডিট কার্ড রাখলে সিভিলও ভালো হয় আমি শুনেছি, সেটাকে মেনটেন করে রাখলে অবভিয়াসলি, কোনো কিছু ফেলিয়ার না হলে। তো হ্যাঁ, ওটাই বলবো যে সবসময় চেষ্টা করবে না কিছু জিনিস কেনার যদি একটু আগে থেকে প্ল্যান করা নেওয়া যায়, ওই টাকাটা যদি তুমি একটু সেভ করে নাও 50%ও, ধরো সাপোজ একটা 1 লাখ টাকার ফোনে যদি তুমি 50,000 টাকাও দিয়ে দাও, বাকি 50,000 লোন করে নিলে আমরা কি হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো 5,000 টাকাও থাকে না, 1 লাখ টাকার ফোন কিনতে চলে গেলে বাকি টাকাটা ইএমআইতে পুরোপুরি দিতে হয়। এত বছরের ইএমআই চলে, কম ইএমআইতে আমরা যাই ম্যাক্সিমাম। তো ওই করতে করতে দেখা যায় ইএমআই শোধ করতে করতে দেখা যায় যে আমার একটা নতুন ফোন নেওয়ার টাইম চলে গেলো। সো ওইটা আমি জেনারেলি করি না, আমি পছন্দ করি না। তো আমি ওটা তোমাদের সাজেস্ট করবো, কোনো কিছু যদি কেনার থাকে কনজিউমার লোন যেগুলো নিতে হয় সেগুলো জাস্ট একটু কয়েক মাস আগে প্ল্যান করো, হুটপাট করে জাস্ট কিনে নিতে যেও না। আমার যেমন এই ফোনটাতে এখন প্রবলেম আছে, এই ফোনে এই লেন্সের জায়গাটাতে না একটা কিছু একটা চারিদিকে ছড়িয়ে গেছে। তো মাঝে আমি ভেবেছিলাম যে চেঞ্জ করবো, কিন্তু ওই এখন ওই যে চলে যাক। তো আমাকে বলছিল যে রিটার্ন ভালো পাবে না, পাবে না। বাট হ্যাঁ, আমার এখন অনেক খরচাপাতি আছে, ওই জন্য আমি এখন ফোন চেঞ্জ করবো না। আমি যেটা আছে আমি যদি পরে ভ্যালুও না পাই কোনো অসুবিধা নেই, বাট এই মুহূর্তে আমি এতগুলো টাকা ফোনের পেছনে খরচা করবো না। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট।
পয়সা আসার খরচার একটা তোমাদেরকে রুলস বলবো। এই রুলসটা আমি পড়েছি, এটা সব জায়গায় ইন্টারনেটে রয়েছে, তোমরা দেখতে পারো। সেটা হচ্ছে 50, 30 and 20 রুল। আর পরের যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ঠিক তার উল্টো, 20, 30, 50 রুল। ইনকামের 50% তোমার বেসিক যে খরচাগুলো প্রতি মাসে হয় সেটার পেছনে যাবে, 30% তোমার সেভিংসে যাবে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, আরডি হতে পারে, এফডি হতে পারে, যা কিছু সেফটি নেটের জন্য তুমি কিছু সেভ করতে পারো। আর বাকি 20% যাবে হচ্ছে তোমার যা ইচ্ছা করে, তোমার যেখানে খরচা করতে মন চাই, যে বাজে খরচা করতে বলো নিজের জন্য খরচা কখনো বাজে হয় না অবভিয়াসলি। ঠিক আছে, তো এই 20%টা তুমি তোমার নিজের খরচার জন্য রাখতে পারো। এবার ধরো আমাদের ইনক্রিমেন্ট হয় প্রতি মাসে বলছি, প্রতি বছর ধরো ইনক্রিমেন্ট হয়। তো যে অ্যামাউন্টটা ইনক্রিমেন্ট হলো, সাপোজ ধরো কারোর বছরে 5,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, 5,000 টাকা 20% তোমার অ্যাড হবে হচ্ছে খরচাতে, 5,000 টাকা 30% তোমার নিজের জন্য রাখবে, আর 5,000 টাকার 50% তোমার কিন্তু সেভ হওয়া উচিত। এটা প্রতি বছর যে অ্যামাউন্টটা তোমার কাছে এক্সট্রা আসবে সেটার উপরে কিন্তু এটা রিভার্স রুল অ্যাপ্লাই হয়। সবসময় এই কথাটা মাথায় রাখবে, স্পেন্ড লেস দ্যান ইউর আর্ন করতে পারলে তোমার কিন্তু একটা স্টেবল জায়গায় তুমি থাকতে পারবে। যখনই আমাদের ইনকামের থেকে খরচা বেড়ে যাবে তখনই কিন্তু আমরা সমস্যায় পড়ি। আর এই সমস্ত জ্ঞান যেগুলো আমি দিলাম তোমাদেরকে, লাস্ট পয়েন্ট এটাই বলতে যাবো, নিজেদেরকে সবসময় ফাইন্যান্স নিয়ে এডুকেট করতে থাকো। সেটার জন্য তোমরা বিভিন্ন রকম ইউটিউবে পডকাস্ট দেখতে পারো। আমি অঙ্কুর বারিকর ভিডিও খুব দেখি, আমি জিরোধার ভিডিও খুব দেখি। এরকম বিভিন্ন লোক রয়েছে, সেটা ইন্ডিয়াতে বলো বাইরের বলো, যারা সিএ রয়েছে তাদের ভিডিওগুলো আমি দেখতে থাকি। এরকম ফাইন্যান্সিয়াল গাইড খুব পাওয়া যায়। আমি ফাইন্যান্স নিয়ে বই পড়ি, আমার খুব ভালো লাগে ফাইন্যান্স রিলেটেড বই দেখতে। আগে যেমন আমার ফেভারিট ভিডিও দেখার ছিল হচ্ছে ট্রাভেল ব্লগ, এখন ওটার সাথে আমার ফাইন্যান্সের ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে। তো সবসময় ফাইন্যান্স নিয়ে নিজেকে এডুকেট করতে থাকো। প্রত্যেকদিন মার্কেটে নতুন কিছু আসছে, প্রত্যেকদিন নিজেকে ডেভেলপ করো। সো হ্যাঁ, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার খরচা মোটামুটি এইভাবেই মেনটেন করি, এইভাবেই চলছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই হোপ এই ভিডিওটা তোমাদের হয়তো একটু হলেও কাজে লাগবে। আর যদি লাগে তাহলে অবশ্যই নিচে আমি কমেন্ট সেকশনে জানাবে, আর শেয়ার করো যাদের সাথে মনে হবে যে ভিডিওটা শেয়ার করলে তাদেরও হেল্প হবে। Thank you so much for watching. Bye. I love you all. See you soon. Ta-da.